আমি শুভ, বয়স ২৭-এর কাছাকাছি। শহরের এক কোণায় অফিস করি, আর সন্ধেবেলা হলে এক কাপ চা নিয়ে জানালার ধারে বসে থাকি। মানুষ ভাবে শহরের ভিড়ে কেউ কারো চোখে আটকে থাকে না, কিন্তু আমি আটকে গিয়েছিলাম। এক জমধরা সকালে ব্যস্ত রাস্তায় প্রথমবার যাকে দেখেছিলাম তার নাম মিম। বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, হাতে একটা পুরনো বই, কানে হেডফোন, অন্যদিনের মতোই একঘেয়ে। হঠাৎ পাশেই দাঁড়িয়ে থাকা এক নারী কণ্ঠ শুনতে পেলাম। এই রুটের বাস কি প্রায় দেরি করে? স্বরে ক্লান্তি ছিল, কিন্তু ভদ্রতা অটুট। আমি তাকিয়ে দেখলাম, ধবধবে সাদা কামিজ, চোখে হালকা ক্লান্তি, কিন্তু তাতে সৌন্দর্যের কোনো ঘাটতি নেই। জ্যাম তো এই শহরের নিত্যসঙ্গী। আপনি কোথায় যাবেন? সে হেসে বলল, গুলশান, অফিসে যাব। একটা ছোট্ট হাসি, কিন্তু তাতে অদ্ভুত শান্তি ছিল। আমি মাথা নেড়ে বললাম, আমিও সেদিকেই, চাইলে একসাথে বাসে ওঠা যায়। সে সামান্য থেমে বলল, ধন্যবাদ। আপনার নামটা কি জানতে পারি? শুভ। আপনার? জি, আমার নাম মিম। তারপর দুজনেই নীরবে দাঁড়িয়ে থাকলাম। কথা খুব বেশি হয়নি, কিন্তু সেই নীরবতার মধ্যেও একটা মৃদু টান ছিল। হঠাৎ আমার চোখ গেল, মিম ঠোঁট কামড়াচ্ছে, বোধহয় কোনো কিছু বলতে চাচ্ছে, কিন্তু নিজেকে আটকে রাখছে। আমি তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? সে একটু হেসে বলল, না মানে, আপনি বই পড়ছিলেন যে, এত জ্যামে কিভাবে মন বসে? অভ্যাস, আর লোকজনকে দেখেও মাঝে মাঝে গল্প বানাই। মিম ভ্রুকুচকে বলল, মানে? মানে এই ধরুন, আপনি সাদা জামা, ক্লান্ত চোখ, হাতে অফিস ব্যাগ, দেখে মনে হচ্ছে আপনি হয় খুব রাশভারী মানুষ, নয়তো খুব একা। সে একটু অবাক হয়ে চুপ করে গেল। তারপর হঠাৎ চোখ ছোট করে বলল, আর আপনি পুরনো বই পড়েন, হেডফোনে নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত আর কথা বলেন এমনভাবে যেন পৃথিবীর সব ব্যস্ততার মাঝেও আপনি আলসেমিতে বিশ্বাস করেন। আমি হেসে ফেললাম। আপনি তো দেখি আমাকে বিশ্লেষণ করে ফেললেন। আপনিই তো আগে শুরু করলেন। এবার দুজনেই একসাথে হেসে উঠলাম। সেই হাসির ভেতরেই বাসটা এসে থামল। উঠবেন? সে মাথা নেড়ে উঠতে উঠতে বলল, আমি জানতাম আপনি আগে উঠতে বলবেন। আপনি নিশ্চয়ই গল্পের ভদ্রনায়ক। আপনি এখনো ভালো করে জানেন না, আমি ভিলেনও তো হতে পারি। সে একটু চুপ করে হালকা হেসে বলল, ভিলেনদের এত সুন্দর চোখ হয় না। বাসে উঠে জানালার ধারে একটা সিট পেলাম। মিম আমার পাশেই বসলো। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হলো। কাচের ওপর বিন্দু বিন্দু ফোঁটা পড়ে ঝাপসা হয়ে গেল বাহিরের দৃশ্য। আমি একপাশে চুপ করে বসেছিলাম, আর মিম কখনো বাইরের দিকে তাকাচ্ছে, কখনো মোবাইল হাতে নিয়ে আবার রেখে দিচ্ছিল। আপনি চুপ করে বসে আছেন কেন? কথা বললে আপনি বলবেন, আপনি তো খুব কথা বলেন। মিম চোখ ছোট করে বলল, ঠিক বলছেন। আপনি চুপ থাকলে তো আবার মনে হবে আমি একা একা বকবক করছি। আপনি সেটা ভালোই করেন। সে একটু হেসে চোখ ঘুরিয়ে দিল, তারপর নিজেই আবার শুরু করলো। আপনি কি সবসময় এভাবে অচেনা মানুষদের সাথে এত স্বাচ্ছন্দ্যে কথা বলেন? সব সময় না, তবে কেউ যদি নিজে চোখে ক্লান্তি লুকিয়ে রাখে আর মুখে ভদ্রতা, তার সাথে কথা বলতে ইচ্ছে। এক মুহূর্ত নীরবতা নামল। মিম হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাস তখন একটা বড় ধাক্কা দিয়ে থামল। আমরা সামলে নিলাম নিজেদের। আপনি কি প্রতিদিন এই রুটে যান? আপনি? আজই প্রথম। একটু হেসে আবারও বলল, আসলে নতুন অফিস জয়েন করেছি কাল। বাসে উঠলেই এমন বৃষ্টি হবে বুঝিনি। এটা এই শহরের স্পেশালিটি। বাসের জানালা আর অপরিচিত মানুষ, বৃষ্টি এলেই গল্প জমে। আপনি বুঝি পেশায় কবি? না, আমি শুধু দেখে ফেলি। কি দেখে ফেলেন? কার চোখে গল্প জমে থাকে আর কার চোখে শুধু ক্লান্তি।
মিম আমার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর জানালার কাছে হাতের আঙ্গুল দিয়ে ধীরে ধীরে একটা বৃত্ত আঁকল, যেন কিছু বলছে না কিন্তু অনুভব করিয়ে দিচ্ছে। আপনি কথা বলেন খুব সুন্দর করে, ঠিক যেমন মানুষ ভেবে নেয় কিন্তু বলতে পারে না। আপনি শুনছেন বলেই বলছি। যদি আমি প্রতিদিন এই রুটে যাই, আপনি কি আবার এমন গল্প বলবেন? আমি হালকা মুচকি হেসে বললাম, আপনি প্রতিদিন এলে গল্প আপনা থেকেই আসবে। বাসটা ধীরে ধীরে গন্তব্যের কাছে এসে দাঁড়ালো। ভেতরে একটা অদ্ভুত নীরবতা, যেন কেউই নামতে চায় না। আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, ইচ্ছে করছে নামবো না, এই গল্পটা একটু দীর্ঘ হোক। কিন্তু প্রতিটি অধ্যায়ের শেষে একটা বিরতি দরকার হয়। বাস থামলো, আমরা নামলাম। একসাথে হাঁটতে হাঁটতে গলির মুখে এসে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে মিম একটা কাগজের ছোট টুকরো পকেট থেকে বের করলো। এটা আমার নাম্বার, যদি আবার গল্প বলতে চান ফোন দিতে পারেন। আমি নিলাম কাগজটা, কিছু বললাম না, শুধু হালকা একটা মাথা নেড়ে বললাম। তারপর আমিও আমার নাম্বারটা দিলাম, যদি কখনো হারিয়ে ফেলি তাই। মিম নাম্বারটা দিয়েছিল ঠিক 1 সপ্তাহ আগে। প্রতিদিন ফোন হাতে নিয়ে বসেছি, কখনো সাহস করেছি, আবার রেখে দিয়েছি। ভেবেছিলাম হয়তো এভাবে হঠাৎ করে ফোন করা ঠিক হবে না। তারপর একদিন সন্ধেবেলা ঠিক জানালার ধারে চা হাতে বসেছিলাম, হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল মিম কলিং। হৃদস্পন্দন যেন একটু থেমে গিয়েছিল। কলটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো সেই শান্ত কণ্ঠ। আপনি কি সব সময় এত দেরি করে ফোন ধরেন? আপনি কি সব সময় এমনভাবে অভিযোগ করেন? অভিযোগ না, অনেকক্ষণ ভাবছিলাম আপনি ফোন করবেন কি না। যখন করলেন না, ভাবলাম দেখি সাহস কতদূর গিয়েছে। সাহস তো ছিল, সময় ছিল না। একটু নীরবতা, ঠিক সেরকম যেমন বাসে বসে দুজনেই জানালার বাইরে তাকিয়ে থাকতাম। আপনি কি চা খাচ্ছেন এখন? আপনি কি করে বুঝলেন? আপনার কণ্ঠে একটা ভিজে ভিজে শব্দ। আমি ভেবেছি হয় চা নয়তো বিষণ্ণতা। কাল বিকালে দেখা করবেন? আমি হাসলাম। জিজ্ঞেস করছেন না জানাচ্ছেন? জানাচ্ছি। ঠিক আছে। পরের দিন বিকেল, পুরনো একটা চায়ের দোকান, কাঠের বেঞ্চ, গায়ে হালকা রোদ। আমি একটু আগেই পৌঁছে গিয়েছি। অস্থিরভাবে ঘড়ি দেখলাম। তারপর ও এলো, সাদা সালোয়ার, কানে হালকা ঝুমকা, হাতে একটা খোলা বই, ঠিক যেন আগের দিনটা আবার ফিরে এসেছে। আমি বললাম, আসতে এত দেরি হলো যে? আমি দেরি করিনি, আপনি আগেই এসে পড়েছেন। কেউ যদি অপেক্ষা করার মতো হয় তার জন্য আগে আসা যায়। আপনি আগের মতোই কথা বলেন। আপনি এখনও ঠিক আগের মতোই হাসেন। সে বসে পড়ল আমার পাশে। চা এলো, কথা হলো, নীরবতাও ছিল, আর ছিল ছোট ছোট খুনসুটি। চাটা হাতে নিয়েই মিম বলল, আপনি কি এখনো সেই পুরনো বইটা পড়েন? আমি হেসে বললাম, পড়ি, মাঝে মাঝে মনে হয় নতুন কিছু শুরু করব, কিন্তু পুরনোদের মতো টান কোথায় পাই। বইয়ের কথা বলছেন তো, না মানুষের? আমি একটু থমকে গেলাম, তারপর চোখে চোখ রেখে বললাম, দুটোই বোধহয়। মিম হালকা হাসল, যেন বুঝেও না বোঝার ভান করে বলল, আপনি এখনো কথায় অস্পষ্টতা জড়িয়ে রাখেন, স্পষ্ট কিছু বলেন না। হয়তো সব স্পষ্ট বললে গল্প তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটা পাখি উড়ে গেল পাশের গাছ থেকে। হাওয়া বয়ে এলো চায়ের কাপের ধোয়ার ভেতর দিয়ে। কিছুক্ষণের জন্য আমরা দুজনেই চুপ করে রইলাম। সেই নীরবতায় অনেক কথা জমে উঠছিল। আপনি কি জানেন, সেদিন বাস থেকে নামার পর আমার খুব অদ্ভুত লাগছিল। কেন? জানি না, যেন অনেক কথা বাকি থেকে গেল, অথচ আপনি নাম্বারটা নিয়েও কিছু বললেন না। আমি ভয় পেয়েছিলাম, আপনি শুধু সৌজন্যবশত দিয়েছেন। আপনি ভয় পেয়েছিলেন? আমি তো ভেবেছিলাম আপনি একটু রহস্যময় হতে পছন্দ করেন। সত্যি বলতে কি,
আমি নাম্বারটা দিয়েছিলাম কারণ আমি চাইছি আপনি ফোন করুন। মিম ভ্রুকুচকে বলল, তাহলে এতদিন কিছু বললেন না কেন? বলতে চেয়েছি প্রতিদিন অফিস থেকে ফিরেও মনে হতো আজ বুঝি আপনি ফোন করবেন। মিম হালকা হেসে বলল, আপনি মানুষটা না আসলেই অদ্ভুত। আমি হেসে বললাম, অদ্ভুত বলছেন? আমি তো ভেবেছিলাম আমি ভদ্র নরম স্বভাবের এক শহুরে কবি টাইপের কিছু। শহুরে কবিরা এত দেরি করে ফোন করে না। তাহলে আমি শহুরে ভিলেন? আপনি ভিলেন হলে বাস স্ট্যান্ডে সেদিন আমাকে সিট অফার করতেন না। ওটা ছিল একটা টুইস্ট যাতে আপনি কনফিউজ হন। তা সফলও হয়েছেন। সেদিন বাস থেকে নামার পর থেকেই কনফিউজড হয়ে আছি। এখন কনফিউশন কেটেছে? না, বরং আরও বেড়েছে। এই যে আপনি সামনে বসে চা খাচ্ছেন আর আমি ভাবছি এমন মনের কথা এভাবে কেউ বলে ফেলে কিভাবে। আমি তো এখনো কিছুই বলিনি। এই তো শুরু করলেন, আর আমি জানি আপনি যেটা শুরু করেন তা সহজে থামে না। আমি চুপ করে মিমের দিকে তাকালাম। আপনি তাহলে ভয় পাচ্ছেন? ভয় পাবো না? যে মানুষ কথা দিয়ে গল্প বাঁধে সে যদি একদিন চুপ করে যায়। আমি চুপচাপ মিমের দিকে তাকিয়ে বললাম, কখনো কখনো খুব আপন একটা মানুষও কিছু না বলেই অনেক কিছু বুঝিয়ে দেয়। ঠিক তাই, তবু কখনো কখনো কিছু কথাও দরকার হয়, নইলে শুধু চোখে চোখ রেখে সব বলা যায় না। তাহলে আপনি বলুন, আমি শুনি। যে মানুষ কথা দিয়ে গল্প বানায় সে শুনতে ভালোবাসে, এটাও নতুন জানা গেল। আমি শুধু শুনি না, মনে রাখি। আপনার হাসির শব্দ, চোখ নামিয়ে কথা বলার ধরন সব মনে রাখি। আপনি কি জানেন আপনার পাশে বসলে সব কিছু খুব ধীর হয়ে যায়? ধীর হওয়াটাই তো শান্তি। মিম চুপ করে বাইরে তাকিয়ে বলল, আপনি জানেন এই শহরটা দিনে খুব কঠিন, আর সন্ধেবেলা কেমন জানি নরম হয়ে যায়। তাই তো আমি সন্ধ্যাতেই জানালার ধারে চা খাই। আপনার এই ফিলোসফিক্যাল ভাব কোথায় শেখেন? এই শহরের ট্রাফিক আর রবীন্দ্রসঙ্গীত একসাথে চললে মানুষ এমন হয়। আর পুরনো বই? ওটা আমার ব্যাকআপ প্ল্যান। কথা না বলতে পারলে বইয়ের পেছনে মুখ লুকিয়ে থাকে। তাহলে এখন কি আপনি কথা বলতে পারছেন, নাকি বই নিয়ে এসেছেন সঙ্গে? বই এনেছি ঠিকই, কিন্তু আপনি থাকলে বইয়ের পাতাও ঈর্ষা করে। মিম হালকা চায়ের চুমুক দিয়ে বলল, আপনার এই কথাগুলো দিয়ে কেউ খুব সহজেই প্রেমে পড়ে যেতে পারে জানেন। জানি, তাই তো সাবধানে বলি যেন কেউ পড়ে না যায়। আর যদি কেউ পড়ে যায়? তাহলে সে বুঝে যাবে আমি ধরার জন্য আগেই নিচে বসে আছি। দুজনেই হেসে ফেলি, যেন হাসির আড়ালেই জমে উঠছে কোনো অপেক্ষা। আপনি অনেক সহজ করে ফেলেন জটিল কথা, এজন্য হয়তো আপনার কথার ভেতর ঢুকে যেতে ইচ্ছে করে। আর আপনার চুপ করে থাকা দেখে ইচ্ছে করে জিজ্ঞেস করি, কি ভাবছেন? তাহলে জিজ্ঞেস করুন। কি ভাবছেন? ভাবছিলাম আপনার পাশে বসে থাকলে বৃষ্টি না থাকলেও মনে হয় জানালার কাচ ঝাপসা হয়ে আছে। কারণ কিছু অনুভব সব সময় পরিষ্কার করে দেখা যায় না, তবে তারা ঠিক পাশেই থাকে। আপনার সঙ্গে চা খেতে খেতে মনে হচ্ছে আমি নিজেকে কিছুটা নতুন করে খুঁজে পাচ্ছি। তাহলে প্রতিদিন চা খেতে আসবেন? মিম হেসে বলল, দেখি যদি গল্পটা জমে তাহলে হয়তো শুধু চায়ে আটকে না থেকে। আমি ভ্রুকুচকে বললাম, তাহলে? হয়তো একদিন আপনাকে বলবো আজ না হয় আসি। পরের দিন ঠিক বিকেল 5টা আমি আবার সেই পুরনো চায়ের দোকানে গেলাম। বেঞ্চে বসে আছে, হাতে আজ নতুন বই, কিন্তু মন বইয়ে নেই। দূর থেকে মিম হেঁটে আসছে, আজ একটু ভিন্ন, হালকা নীল জামা, মুখে একরকম লুকিয়ে রাখা হাসি। আমি বললাম, আজ তো আপনি রং বদলে এসেছেন। মিম হেসে জবাব দিল, মাঝে মাঝে বদল ভালো না? আমি তো বদলাতে ভয় পাই। কেন? ভাবেন আমি চিনতে পারবো না? ভয় পাই আপনি চিনে ফেলবেন।
আপনি আবার এই নতুন আধা গম্ভীর মুডে আছেন কেন? কারণ আপনি না এলে আমি একা বসে রীতিমতো কবিতা লিখে ফেলতাম। আহা, কি দুর্ভাগ্য আমার, সেই কবিতা দেখা হলো না। আপনি আসলেই দুর্ভাগ্যবান। আমি তো প্রেমপত্রও লিখে ফেলতাম। প্রেমপত্র? আপনি তো এখনো স্পষ্ট করে বলেনি না কিছু। আমি চাই আপনি বোঝেন। বললেই যদি সব হয়, তবে কি অনুভবের দাম থাকে? আপনি কথায় কথায় এত গভীর ভাব আনেন কিভাবে? চায়ের কাপের তলায় খুঁজে পাই। আপনি মাঝে মাঝে এমন বলেন যেন চা নয়, প্রেমেই ভিজিয়ে দিচ্ছেন। আপনি জানেন, আপনি হাসলে আপনার গালে টুল পড়ে, যা দেখতে ভীষণ মায়াবী লাগে। সত্যি? তাই আমি চাই আপনি হাসেন বারবার। আপনি এসব কথা আগে বলেননি। আমি গল্পে ধীরে ধীরে সব উন্মোচন করি। আপনার গল্পে তাহলে আমি কোন চরিত্র? আপনি আপনি নিজে একটা আস্ত গল্প। আপনি জানেন, এভাবে বললে খুব সহজেই মানুষ ভুল বোঝে। আমি চাই আপনি ঠিক বোঝেন, তাই বলি না চাইতেও। একটা হাওয়া আসে, মিমের চুল একটু এলোমেলো হয়। আমি একটা ভীষণ স্বাভাবিক ভঙ্গিতে ওর কপালের চুলটা সরিয়ে দিই। আমাদের চারপাশের সময় যেন একটু থমকে থাকে। আপনি কি জানেন আমি ভয় পাই? কিসের? যদি আপনার গল্পে আমি থাকি শুধু কয়েকটা পাতার জন্য। আমি চাই আপনি থাকুন শেষ পর্যন্ত, এমনকি গল্প শেষ হলেও। গল্প শেষ হবে? না, যদি আপনি চা খেতে আসতে থাকেন। দুজনে হেসে ফেলি, যেন চায়ের কাপে কিছু চুমুক নয়, বরং চুমুকে লুকানো স্বপ্ন। মিম এবার একটু চুপচাপ। আমি বললাম, কি হলো আজ এত চুপচাপ? কিছু না। কিছু না মানেই তো কিছু একটা। আপনি ডিটেকটিভও বুঝি? না, আমি চোখের ভাষা বোঝার বিশেষজ্ঞ। আপনি নিজেকে খুব ক্লেভার ভাবেন, তাই না? ক্লেভার না, কিন্তু আপনি যেন ভুল না বোঝেন সেটার চেষ্টা করি। আপনি এত খেয়াল করেন কিভাবে? কারণ আপনি খেয়ালের মতোই আসেন, মন ছুঁয়ে থেকে যান। এইসব বলবেন না প্লিজ, আমার মাথা ঘুরে যায়। ঘোর তো এমন কথাতেই হয়। আপনি এমন করে বললে আমি যদি সত্যিই পড়ে যাই? আমি ধরার জন্য আগেই বসে আছি না। আপনি জানেন আমি মাঝে মাঝে ভয় পাই। এখনো? আপনি এত সাবধানে বলেন যেন কিছু বলছেন না, তবু সব বোঝানো হয়ে যাচ্ছে। তাহলে আমায় আটকান, জিজ্ঞেস করুন আমি কি বলতে চাই। আপনি কি বলতে চান? আমি বলতে চাই আমি আপনাকে ভালো লাগায় আটকে ফেলেছি। মিম একটু অবাক হয়ে হেসে বলল, আপনি তো বলেছিলেন আপনি ভিলেন। হয়তো সেই ভিলেন যে গল্পের শেষে নায়িকাকেই ভালোবেসে বসে। কিছুদিন পর সন্ধ্যা একটু মেঘলা, শহরের ব্যস্ততা একটু কম। আজ আমরা হাঁটছি ঠিক পাশাপাশি। আমি বাঁ হাতে বইটা ধরে আছি, ডান হাতে চায়ের কাপ। মিমের হাতে আজ কিছু নেই, শুধু তার চোখে একরাশ গল্প জমে আছে। আজকাল তুমি চুপচাপ বেশি। কারণ এখন বলার চেয়ে থাকার ইচ্ছে বেশি। তাহলে থেকো পাশে, যতটা কাছে আসা যায় ঠিক ততটাই। আমরা রাস্তার ধারের ফুটপাথে হাঁটছি। এক জায়গায় এসে হঠাৎ করে একটা ছোট কুকুর ওর দিকে দৌড় দেয়। মিম একটু চমকে অবচেতনভাবে আমার হাত আঁকড়ে ধরে। আমার হাতে তখন চায়ের কাপ, কিন্তু আমি একটুও নড়িনি। ওর হাত আমার কবজিতে ধরা, গা ছমছমে, হালকা কাঁপুনি ওর আঙ্গুলে। আমি আছি, ভয় নেই। আমি জানি। কুকুরটা পাশ কাটিয়ে চলে যায়। মিম হাত ছাড়ায় না, আমিও হাত সরাই না। আমি চায়ের কাপটা রাস্তার পাশে ফেলে দিই ধীরে। এখন আমার দুই হাত ফাঁকা। আজ একটা কথা বলি। কি? আমি তোমাকে পছন্দ করি, অনেক দিন ধরেই। এভাবে আস্তে আস্তে না বলে বোঝাতে চেয়েছি। মিম একটু থেমে বলল, আমি বুঝেছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি।
এ কি তুমি বলে ফেললাম? তুমিতেই তো আপন বোঝাই, তুমি করেই বলো। আমি চেয়েছিলাম তুমি নিজে এসে বলো। আমি ভয় পেয়েছিলাম যদি তুমি চলে যাও। আমি তো এসে দাঁড়িয়েছি তোমার পাশে, চলে গেলে তুমি কি করবে? হয়তো আর চা খাবো না। মিম হেসে বলল, বোকা। কিন্তু এখন বলো, তুমিও কি আমাকে ভালোবাসো? মিম একটু থামে, গলা নরম করে বলল, আমি তো তোমাকে প্রতিদিন খুঁজি শব্দহীনভাবে। এবার মিম ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে 1 ইঞ্চি। আমি চেয়েছিলাম তুমি এসে বলো, তুমি পাশে থেকো, আর আমি জানাতে পারি আমি কোথাও যাইনি। আমি আর মিম দাঁড়িয়ে থাকি। শহরের আলো নিঃশব্দ, কেউ কিছু বলেনি আর, শুধু হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকা। অনেক কিছু বলার পরও কিছুই না বলার মতো নিঃশব্দ এক প্রেম। সন্ধ্যাটা একটু ঠান্ডা, বৃষ্টি নেমে গিয়েছে কিছুক্ষণ আগে। বাতাসে কেমন একটা ভিজে ভিজে গন্ধ। আমরা সেই পুরনো জায়গায় বসে আছি, বেঞ্চে পাশে পাশে। মিম বেশ চুপ। আমি জিজ্ঞেস করলাম, আজ তুমি এমন চুপ কেন? চুপ থাকলে ভালোবাসাটা বেশি শোনা যায় না? তুমি মাঝে মাঝে অনেক কিছুই বলো না, কিন্তু আমি শোনার অপেক্ষায় থাকি। আজ তাহলে একটা বলি। বলো। তোমার একটা লেখা পড়ে শোনাও আমাকে, যেটা তুমি আমায় না বলেই লিখেছিলে। যদি শুনে তুমি ভুল বোঝো? আমি তো ভুল বোঝার জন্যই অপেক্ষা করছি, যেন তুমি ঠিক করে নাও। আমি ব্যাগ থেকে পুরনো ডায়েরিটা বের করলাম। পাতাগুলোর পাশে তারিখ লেখা, মাঝখানের লেখাগুলো একটু কাপা হাতে লেখা, যেন প্রতিটা লাইনের মধ্যে নিজের ছায়া লুকিয়ে রেখেছে। আমি পড়ে শোনাতে শুরু করলাম। তুমি একদিন আসবে, আমি জানি, হয়তো হঠাৎ বা হয়তো চুপচাপ। তুমি কিছু বলবে না, তোমার চুল এলোমেলো থাকবে, তোমার ঠোঁটে থাকবে সেই অল্প গম্ভীর ভ্রুক্ষেপহীন হাসি, আর আমি 1 কাপ চা হাতে অপেক্ষা করব, তোমার পাশে বসে সেই চুপচাপ কথাগুলোর মানে খুঁজতে। তুমি বলবে না, শুধু আমি শুনব। তুমি ছুবে না, তবুও আমি কাঁপব। তুমি চলে গেলে আমি জানব তুমি থেকেছ। এই শহরের ভিড়ে তুমি আমার একাকিত্বের সবচেয়ে নীরব সঙ্গী। তুমি আসবে আমি জানি। আমি থেমে যাই। মিম তখন কাঁধে কাঁধ রেখে বসে। আমি মুখ ফিরিয়ে তাকাই তার দিকে। আমি এসেছি তাই না? হ্যাঁ, ঠিক যেমনটা লিখেছিলাম। তাহলে এবার আমি একটা কথা বলি। বলো। আমি তোমার প্রতিটি লাইন হয়ে যেতে চাই, যেন তুমি আমাকে লিখে যেতে পারো প্রতিদিন। তুমি আমার শেষ না হওয়া গল্প হয়ে থেকো, যেন কখনো শেষ না করতে হয়। বিয়ের পরের দিনের সকাল, ছাদের কোণে দাঁড়িয়ে আছি আমি আর মিম। ঠান্ডা বাতাস, মাথার ওপর নরম সূর্য। আজ আর চায়ের কাপ নেই? আমি হেসে বললাম, আজ ভাবলাম কিছু আলাদা হোক। কি আলাদা? আমি পেছন থেকে একটা ছোট টব নিয়ে আসি। তার মধ্যে এক টুকরো সবুজ গাছ, নতুন জন্ম নেওয়া, পাতাগুলো নরম, আর নিচে ছোট একটা কাঠের ফলকে লেখা আমাদের নামে। এই গাছটা আমাদের নামে। প্রতিদিন পানি দেব, আলোতে রাখব, আর যত্ন নেব, ঠিক যেমন আমাদের সংসার। তুমি গাছ নিয়ে এত রোমান্টিক কিভাবে হলে? কারণ এবার থেকে তুমি শুধু গল্পের নায়িকা না, তুমি আমার প্রতিদিনের জীবনের অংশ। আর জীবনকে শুধু পড়া যায় না, তাকে বড় করতেও হয়। তাই গাছ? হ্যাঁ, কারণ একদিন এই গাছটা বড় হবে, ছায়া দেবে, ঠিক যেমন আমি চাই তুমি বড় হও, উজ্জ্বল হও, আর আমি তোমার পাশে ছায়ার মতো থাকি। তোমার ভেতর এত শান্তি কোথা থেকে আসে? তোমার নীরবতার ভেতর থেকেই। দুজনে হাসি, এমন এক হাসি যেটা কেবল সেই মানুষটার সঙ্গে আসে যে তোমার সব ভুল, সব ঠিক, সব দেরি, সব কিছুকে ভালোবেসে পাশে থাকে। বছরখানেক পর, এক ছোট্ট ঘর, জানালায় হাওয়া দিচ্ছে। ঘরের কোণে রাখা সেই ছোট্ট গাছটা এখন বেশ বড়। ডায়েরির পাতায় অনেক লেখা জমে গেছে,
কখনো ঝগড়া, কখনো ভ্রমণ, কখনো চুপচাপ রাত। আমি আর মিম ছাদে বসে থাকি। আমরা খুব বদলে গেছি না? না, আমরা শুধু একটু একটু করে ঠিক হয়ে গেছি একসাথে। এবার একটা নতুন গল্প লেখো আমাদের দুজনকে নিয়ে। লিখছি তো প্রতিদিন, কোনো পাতায়, কোনো চোখের কোণে, অথবা তোমার হাসির ঠিক পাশে। আমরা এভাবেই লিখে যাব। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি হয়তোবা গল্পটি খুব একটা ভালো লাগেনি, সেটাও জানিয়ে দিন কমেন্ট করে। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। তো আশা করছি পরের গল্পটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা পুরো গল্পটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।